ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ভার্চুয়াল ক্যাম্পাসের পক্ষ থেকে আমি সমীর হালদার প্রথম পর্বের সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলেই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পঞ্চম অধ্যায় সমাবেশ নিয়ে আলোচনা করছিলাম। সমাবেশে এটি আমার দ্বিতীয় ক্লাস। এর পূর্বে আরো একটা ক্লাস নিয়েছি, সেই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। আজকে ক্লাসও আমরা সমাবেশ নিয়ে আলোচনা করব। তবে তার পূর্বে অভিজিৎ সাহা ডিপার্টমেন্ট আমাকে জানাওনি, আমার কাছে একটি সমস্যা পাঠিয়েছে। সমস্যাটি হলো 65320 অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কের কতগুলো সার্থক্য বিজোড় সংখ্যা গঠন করা যাবে। এটি বিন্যাসের অঙ্ক। প্রশ্নটি ভালো করে দেখো। 65320 কয়টি অঙ্ক দেওয়া আছে এখানে? 1 2 3 4 5টি অঙ্ক দেওয়া আছে। এই 5টি অঙ্ক নিয়ে 5 অঙ্কের বিজোড় সংখ্যা গঠন করতে হবে। 5 অঙ্কের বিজোড় সংখ্যা গঠন করতে হবে। যদি আমাকে বিজোড় সংখ্যা গঠন করতে হয়, পাঁচ অঙ্কের বিজোড় সংখ্যা যদি গঠন করতে হয়, সেই বিজোড় সংখ্যার একক স্থানীয় অঙ্ক অবশ্যই কত হতে হবে? 3 হতে হবে অথবা 5 হতে হবে। কারণ আমার অঙ্ক দেওয়া আছে 65320। 6 জোড় সংখ্যা, 2 জোড় সংখ্যা, 0 যদি একক স্থানে থাকে সেটিও জোড় সংখ্যা। সুতরাং একক স্থানে অর্থাৎ এই স্থানে অবশ্যই শুধুমাত্র কি বসতে পারবে? 3 অথবা 5 যদি বসে তাহলে হবে বিজোড় সংখ্যা। আরেকটি শব্দ আছে সার্থক্য বিজোড় সংখ্যা। সার্থক্য বিজোড় সংখ্যা কোনগুলো? সংখ্যাটি বিজোড় হবে কিন্তু সার্থক হতে গেলে আমাদের 0 আছে। প্রশ্নে খেয়াল করবা, যেখানে 0 অঙ্ক দেওয়া থাকবে না সেই প্রশ্নে সার্থক শব্দটা উল্লেখ থাকবে না। যদি 0 থাকে তাহলে সেখানে সার্থক শব্দটা উল্লেখ থাকবে। সার্থক শব্দটি কেন দিয়েছে? 0 যদি প্রথমে বসে অর্থাৎ পঞ্চম স্থানে যদি 0 বসে, এটি 0 6 5 3 2 এই একটি সংখ্যা হতে পারে। এই অঙ্কগুলো নিয়ে যতগুলি আমরা সংখ্যা গঠন করব তার মধ্যে একটি সংখ্যাই এই সংখ্যাটি আমার বলে দিয়েছে। অঙ্কগুলো কয় অঙ্ক বিশিষ্ট হতে হবে? সংখ্যাগুলো হতে হবে 5 অঙ্ক বিশিষ্ট। এই 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হওয়ায় এই সংখ্যাটি কি 5 অঙ্ক বিশিষ্ট হয়েছে। আমরা জানি যদি বাম পাশে 0 থাকে তাহলে ওই 0কে আমরা হিসাবে আনি না বা কাউন্ট করি না। সুতরাং এই 0কে যদি বাদ দিয়ে দিই সংখ্যাটি কি 5 অঙ্ক থাকছে? না, সংখ্যাটি হয়ে যাচ্ছে 4 অঙ্ক। এই জন্য প্রশ্নে উল্লেখ করে দিয়েছে সার্থক্য। কারণ 4 অঙ্ক হলে সার্থক্য 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে না। এখন আসো, বিজোড় সংখ্যা গঠন করতে হলে আমার একক স্থানে 3 অথবা 5 থাকতে হবে। প্রথমে মনে করলাম 5। একক স্থানে 5 রেখে সার্থক্য বিজোড় সংখ্যা সমান কত হবে? প্রথমে এখানে আমি কত বসাবো? 5 বসাবো। 5 বসিয়ে দাও। যদি এখানে 5 বসিয়ে দিই তাহলে আমার অঙ্ক থাকছে কয়টি? আর আমার দেওয়া আছে 65320। যদি 5 এখানে বসে যায় আমার অঙ্ক থাকছে কয়টি? 1 2 3 4টি অঙ্ক। সেই 4টি অঙ্ক এখানে বসিয়ে দাও। কিভাবে সাজাবো বা কিভাবে বিন্যাস করব? সেই 4টি অঙ্ক বিন্যাস হবে 4p4, অর্থাৎ 4টি থেকে 4টিকে বিন্যাস করব। কিন্তু এই 4টি থেকে 4টিতে বিন্যাস করলে যে সংখ্যাগুলো পাবো সবগুলোই তো সার্থক্য সংখ্যা হবে না। কারণ বাম পাশে অনেক ক্ষেত্রে বাম পাশে 0 অর্থাৎ পঞ্চম স্থানে 0 চলে আসবে। পঞ্চম স্থানে যদি 0 চলে আসে 0 বসিয়ে দাও। 0 বসিয়ে দিলাম পঞ্চম স্থানে। আমার কতগুলি অঙ্ক থাকছে? আর 3টা অঙ্ক থাকছে। এই 3টে জায়গায় বসাতে হবে, এই 3টা জায়গায় বিন্যাস করতে হবে। এই 3টা অঙ্ককে কতভাবে বিন্যাস করা যাবে? 3টে অঙ্ককে 3p3 আকারে বিন্যাস করা যাবে।
ক্লিয়ার? যদি এই 4p4 থেকে 3p3 মাইনাস করি তাহলে যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো প্রত্যেকটি 5 অঙ্ক বিশিষ্ট সার্থক বিজোড় সংখ্যা। কারণ একক স্থানীয় অঙ্ক আছে কতগুলো? 5। একক স্থানীয় অঙ্ক কত আছে? 5। যেহেতু একক স্থানীয় অঙ্ক 5, সুতরাং প্রত্যেকটি সংখ্যায় বিজোড় সংখ্যা। বাদ দিয়েছি, প্রথমে যে শূন্য বসবে অর্থাৎ পঞ্চম স্থানে বাম পাশে শূন্য বসবে সেই সংখ্যাগুলো 4 অঙ্ক বিশিষ্ট হবে, 5 অঙ্ক বিশিষ্ট হবে না, সেইগুলো 3p3 বাদ দিয়ে দিয়েছি। তবে থাকবে কি আর 5 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা। ফলাফল হবে 18টি। কি রেখেছিলাম? প্রথমে 5 রেখেছিলাম। 5-এর ক্ষেত্রে অর্থাৎ একক স্থানীয় অঙ্কে 5 রেখে সার্থক বিজোড় সংখ্যা পেয়েছি কতগুলি? 18টি। বিজোড় সংখ্যা পেতে গেলে আমাকে একক স্থানে আর কি রাখতে পারবো? 3 রাখতে পারবো। যদি এখানে 3 রাখি তাহলেও কিছু জায়গায় এখানে শূন্য চলে আসবে। 5-এর জন্য যে ঘটনা ঘটেছে 3-এর জন্য সেম ঘটনা ঘটবে। তাহলে সরাসরি একবার লিখে দেব একক স্থানে 3 রেখে সার্থক বিজোড় সংখ্যা কতগুলি হবে? একই ঘটনা ঘটবে, 4p4 মাইনাস 3p3 ইকুয়াল টু 18। 5-এর জন্য সার্থক বিজোড় সংখ্যা হয়েছে 18টি, 3-এর জন্য সার্থক বিজোড় সংখ্যা হয়েছে 18টি। আমি এই জায়গাটা লিখিনি, তোমরা কিন্তু পরীক্ষার খাতায় এখানে আমার মতো দাগ দিবে না, পরীক্ষার খাতায় কিন্তু লিখবে। আমি একই লেখা, এই লেখাগুলো একই লেখা বলে আমি আর লিখি। অতএব মোট কতটি হবে? 18 প্লাস 18, দ্যাট মিনস 36টি সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যাবে। এটি হলো অ্যান্সার। আশা করি অভিজিৎ সহ যাদের সমস্যা ছিল সমাধান হয়ে গেল। তাহলে এখন চলো আমরা সমাবেশে ফিরে যাই। আবার আমরা সমাবেশের একটি অঙ্ক করব। গত ক্লাসের সমাবেশের বিস্তারিত আলোচনা করেছিলাম, ছোট ছোট কয়েকটি অঙ্ক করেছিলাম। এখন আমরা আরো কিছু অঙ্ক করব। প্রথমে আসব এটি বড় সমস্যা। সব প্রশ্নটি হলো, যদি একই সমতলে অবস্থিত 12টি বিন্দুর মধ্যে 4টি বিন্দু একই সরলরেখা থাকে এবং যে কোনো 3টি বিন্দু সমরেখ নয়, বিন্দুগুলো যোগ করে যতগুলো সরলরেখা পাওয়া যাবে তা নির্ণয় করতে হবে এবং ওই বিন্দুগুলো যোগ করে কতগুলি ত্রিভুজ গঠন করা যাবে তা নির্ণয় করতে হবে। আমাদের প্রশ্ন থেকে নির্ণয় করতে হবে কতগুলি সরলরেখা পাওয়া যাবে এবং কতগুলি ত্রিভুজ গঠন করা যাবে। কি দেওয়া আছে? 12টি বিন্দু দেওয়া আছে। আর বিন্দু আছে কয়টি? বিন্দু আছে 12টি। এই 12টি বিন্দুর মধ্যে 4টি বিন্দু একই সরলরেখা অবস্থিত, 4টি বিন্দু সমরেখ, অর্থাৎ একটি সরলরেখার উপরে 4টি বিন্দু অবস্থিত। দ্যাট মিন 4টি বিন্দু দ্বারা একটি সরলরেখা পাওয়া যাবে। ঠিক আছে, 12টি বিন্দু দেওয়া আছে, 4টি বিন্দু সমরেখ। আমাকে নির্ণয় করতে হবে সরলরেখার সংখ্যা। সরলরেখা পেতে গেলে, একটি সরলরেখা আঁকতে গেলে আমাকে কয়টি বিন্দু প্রয়োজন হয়? মিনিমাম 2টি বিন্দু প্রয়োজন হয়। সর্বনিম্ন অর্থাৎ মিনিমাম 2টি বিন্দু প্রয়োজন হয়। 12টি বিন্দু থেকে আমরা 2টি করে বিন্দু নিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারবো সেটি কিভাবে নির্ণয় করব? 1 নম্বর প্রশ্ন, সরলরেখা পাওয়া যাবে। সমান 12টি বিন্দু থেকে আমি কয়টি করে বিন্দু নেব? 2টি করে বিন্দু নেব। তাহলে 12C2 যা হবে ততগুলি সরলরেখা পাবো। ক্লিয়ার? কিন্তু এখানে বলেছে যে 4টি বিন্দু সমরেখ, 4টি বিন্দু দ্বারা একটি রেখা গঠন করা যায়। কিন্তু ওই 4টি বিন্দু দ্বারা যতগুলি সরলরেখা করা যাবে 4C2, 4টি বিন্দু থেকে এই 2টি করে বিন্দু নেই, তাহলে এতগুলি 4C2 পরিমাণ সরলরেখা আঁকা যাবে। এই সরলরেখাগুলো এর মধ্যে কাউন্ট হয়ে গেছে, কিন্তু এই সরলরেখাগুলো তো হবে না, কারণ এই 4টি বিন্দু দ্বারা কয়টি সরলরেখা আছে? একটি সরলরেখা, 4টি বিন্দু সমরেখ। 4C2 সমান কত? 4
ফোর্স C2 সমান হলো 6, অর্থাৎ ওই 4টি বিন্দু থেকে 6টি সরলরেখা আঁকা সম্ভব ছিল, কিন্তু তা হচ্ছে না, সেখানে একটি সরলরেখা আছে। এই জন্য টোটাল সরলরেখা থেকে আমার ওই 4C2 বিয়োগ হবে। বিয়োগ হয়ে যেহেতু ওই 4C2 অর্থাৎ 4টি বিন্দু দ্বারা একটি সরলরেখা হয়েছে, সেই একটি সরলরেখা আবার যোগ হবে। ভালো করে খেয়াল করো, তোমরা বুঝতে পারছো কিনা। আমার 12টি বিন্দু দেওয়া ছিল, সরলরেখা নির্ণয় করতে হবে। সরলরেখা নির্ণয়ের জন্য আমার 2টি বিন্দু প্রয়োজন হয় মিনিমাম, এই জন্য 12C2 করলাম। তাহলে ততগুলি সরলরেখা পাবো, অর্থাৎ 12C2 ফলাফল যদি দেখি, ফলাফল হবে 66, অর্থাৎ 12টা বিন্দু থেকে 66টি সরলরেখা আমরা আঁকতে পারবো। কিন্তু তার মধ্যে 4টি বিন্দু সমরেখা, আমি একটু আগে দেখেছি একটা রেখার উপরে 4টি বিন্দু গঠিত। এই 4টি বিন্দু দ্বারা 6টি রেখা আঁকা সম্ভব ছিল, কিন্তু সেটা হচ্ছে না। ওই 6টি রেখার পরিবর্তে হচ্ছে কয়টি? একটি রেখা। এই 6 বিয়োগ হবে প্লাস 1 হবে। 12C2 থেকে 4C2 বিয়োগ করেছি, প্লাস 1 করেছি। আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো। এই যে ফলাফলটি হবে, সেই ফলাফলটি এতটি, সরলরেখা পাওয়া যাবে এতটি। বইতে অঙ্কটি একটু ডিটেলস করে দেওয়া আছে, আমি এক লাইনে করে দিয়েছি। যদি তোমরা কেউ বইয়ের মাধ্যমে অর্থাৎ বইয়ের যেভাবে আছে সেভাবে করতে চাও, নো প্রবলেম, করতে পারবে। আরেকটি কোশ্চেন ছিল কি, কতগুলি ত্রিভুজ পাওয়া যাবে? কি পাওয়া যাবে? কতগুলি ত্রিভুজ গঠন করা যাবে? তাহলে একেবারে লিখি ত্রিভুজ পাওয়া যাবে। ত্রিভুজ পেতে গেলে আমাকে কয়টি বিন্দু প্রয়োজন? 3টি বিন্দু প্রয়োজন। দ্যাট মিনস 12C3, অর্থাৎ 12টি বিন্দু দেওয়া আছে, 12টি বিন্দু থেকে 3টি করে নিয়ে আমরা ত্রিভুজ পাবো 12C3। 12C3 সমান হবে 220, 220, অর্থাৎ 12টি বিন্দু থেকে ত্রিভুজ আঁকলে 220টি ত্রিভুজ আঁকতে পারবো। কিন্তু শর্ত দিয়েছে 4টি বিন্দু সমরেখা। 4টি বিন্দু সমরেখা হওয়ায় ওই 4টি বিন্দু দ্বারা যতগুলি ত্রিভুজ আঁকা যেত, সেইগুলো তো আঁকা যাচ্ছে না। এই জন্য 4C3 পরিমাণ বাদ হয়ে যাবে। 4C3 পরিমাণ কি হবে? বাদ হয়ে যাবে। ক্লিয়ার? দ্যাট মিনস 4টি ওখানে ফলাফল 216টি, অর্থাৎ 12টি বিন্দু থেকে 216টি ত্রিভুজ আঁকা যাবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এখন আমরা আরো একটি প্রশ্নে যাব, খুব মজার একটা প্রশ্ন করব। একটি ক্রিকেট দলের 14 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন বল করতে পারে, 2 জন উইকেট রক্ষা করতে পারে। কমপক্ষে একজন উইকেট রক্ষক ও 3 জন বোলারকে নিয়ে 11 জনের ক্রিকেট দল কত প্রকারে গঠন করা যাবে? প্রশ্নটি আবারও বলি, একটি ক্রিকেট দলের 14 জন খেলোয়াড় আছে, সেই 14 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন বল করতে পারে, 2 জন উইকেট রক্ষক, 2 জন কিপিং করতে পারে। কমপক্ষে একজন কিপিং নিতে হবে এবং 3 জন বোলার নিতে হবে। নিয়ে 11 জনের টিম কতভাবে গঠন করা যেতে পারে সেটি নির্ণয় করতে হবে। প্রথমে দেখো, আমার সদস্য কতজন দেওয়া আছে? খেলোয়াড় দেওয়া আছে 14 জন। এই 14 জনের মধ্যে বোলার বা বল করতে পারে কতজন আছে? বোলার আছে 5 জন। 5 জন আছে বোলার। উইকেট কিপিং কজন করতে পারে? কিপার আছে 2 জন। 14 জন সদস্য ছিল, 14 জনের 5 জন বল করতে পারে, 2 জন কিপিং করতে পারে। বাকি আছে কয়জন? 5 আর 2 7 জন। আমার শর্ত দিয়ে দিয়েছে 7 জন। বাকি আছে কয়জন? 14 জন থেকে 7 জন যদি বাদ দিয়ে দিই, থাকবে 7 জন। ওই 7 জন কারা? অন্যান্যরা, ব্যাট করতে পারে, ফিল্ডিং করতে পারে। অন্যান্য আছে কয়জন? 7 জন। অন্যান্য আছে 7 জন, বোলার আছে 5 জন, কিপার আছে 2 জন। আমাকে টিম গঠন করতে কত জনের? 11 জনের। কতভাবে আমরা টিম গঠন করতে পারবো? শর্ত আছে,
কমপক্ষে একজন উইকেট রক্ষক ও 3 জন বোলার নিতে হবে। কমপক্ষে কমপক্ষে বোলার 3 জন আর কিপার 1 জন। আমার শর্ত দেওয়া আছে। কমপক্ষে শব্দটা অর্থ কি? মিনিমাম। কমপক্ষে মানে মিনিমাম, নিতেই হবে, না নিলে হবে না। যদি আমাকে 3 জন কিপিং 3 জন বোলার নিতেই হয়, কমপক্ষে 3 জন নিলাম। আর বোলার দেওয়া আছে কতজন? 5 জন। আমাকে 4 জন নিতে পারবো? অফকোর্স। আমাকে বলেছে কমপক্ষে 3 জন নিতে হবে, ওই 5 জন থেকে 3 জন বাছাই করতে পারবো। আমরা 2 জন নিতে পারবো না, কমপক্ষে 3 জন নিতেই হবে, 2 জন নেওয়ার কোনো সুযোগ নেই। কমপক্ষে 3 জন নিতেই হবে। আমরা 5 জন বোলার থেকে 3 জন নিতে পারি, 4 জন নিতে পারি, 5 জনও নিতে পারি, 6 জন নিতে পারি না। 6 জন তো আমার বোলার নেই, তা কিভাবে নেব? 5 জন আমাদের এই প্রশ্নের যে শর্ত দেওয়া আছে কমপক্ষে, এই শর্তে 5 জন বোলার থেকে আমরা কজন বোলার নিতে পারি? 3 জন নিতে পারি, 4 জন নিতে পারি, আবার 5 জন নিতে পারি। খেয়াল করো, বোলার নিতে পারি 3 জন, 4 জন, 5 জন। এটা হলো বোলার। কিপার আমার কয়জন দেওয়া আছে? কিপার আছে 2 জন। কমপক্ষে কয়জন নিতে হবে? কমপক্ষে 1 জন নিতে হবে। কমপক্ষে যদি 1 জন নিই, তাহলে কিপার ছাড়া আমার টিম তো হবে না, কিপিং তো 1 জন করতে হবে। 1 জন কিপার নিতে পারি, 2 জন নিতে পারি, 3 জন নেওয়ার সুযোগ নাই, কারণ আমার কিপার আছে 2 জন। তাহলে কিপার আমরা 1 জনও নিতে পারি, আবার 2 জনও নিতে পারি। এখন আসো, যখন আমি 3 জন বোলার নিচ্ছি, 3 জন বোলার নেওয়ার সময় 1 জন কিপার নিতে পারি, আবার 2 জন কিপার নিতে পারি। ক্লিয়ার? যখন 4 জন বোলার নিচ্ছি, 4 জন বোলারের সময় 1 জন কিপার নিতে পারি, 2 জনও কিপার নিতে পারি। যখন 5 জন বোলার নিচ্ছি, তখন 1 জন কিপার নিতে পারি, 2 জন কিপার নিতে পারি। খেয়াল করো, তাহলে ঘটনা কতগুলি ঘটছে? 1 2 3 4 5 6টি ঘটনা কিন্তু ঘটছে। এর বাইরে কিন্তু ঘটনা আর ঘটাতে পারবে না, বা একটি এখান থেকে শর্ত অনুযায়ী বাদ দিতে পারবে না। আমরা 3 জন বোলার নিতে পারি, 4 জন বোলার নিতে পারি, 5 জন নিতে পারি শর্ত অনুসারে। 2 জন নিতে পারবো না, কারণ কমপক্ষে 3 জন নিতে হবে। 6 জন নিতে পারবো না, কারণ বোলার আমার দেওয়া আছে 5 জন। আবার 3 জন যখন বোলার নিচ্ছি, তখন 1 জন কিপার নিতে পারি, 2 জন কিপার নিতে পারি। 4 জন যখন বোলার নিচ্ছি, 1 জন কিপার নিতে পারি, 2 জন নিতে পারি। 5 জন যখন বোলার নিচ্ছি, 1 জন কিপার নিতে পারি, 2 জন কিপার নিতে পারি। বোলার নিয়েছি, কিপার নিয়েছি। খেয়াল করে, এখন নিতে হবে অন্যান্য। অন্য যারা আছে, কয়জন আছে? 7 জন আছে। আমার টিম গঠন করতে হবে, আমার 11 জনের টিম গঠন করতে হবে। 3 জন বোলার নিয়েছি, 1 জন কিপার নিয়েছি, তাহলে অন্যান্য নিতে কয়জন নিয়েছি? টোটাল 4 জন নিয়েছি। তাহলে অন্যান্য আরো কয়জন নিতে হবে? আমাকে 7 জন নিতে হবে। 11 জনের টিম গঠন করতে হবে। এটা সমান কত হবে? 11 হতে হবে। যেহেতু এখানে 4 জন হয়েছে, বাকি 7 জন নেব অন্য জায়গা থেকে, অন্যান্য যারা আছে। 3 জন বোলার, 1 জন কিপার, 7 জন অন্যান্য। 3 জন বোলার, 2 জন কিপার, তাহলে 5 জন নেওয়া হয়ে গেছে, 6 জন হবে আদার্স। 4 জন বোলার, 1 জন কিপার, 5 জন নিয়েছি, তাহলে আদার্স নেব কয়জন? 6 জন। 4 জন বোলার, 2 জন কিপার, 4 2 6 জন, আদার্স নেব 5 জন। 5 জন বোলার, 1 জন কিপার, 6 জন, আদার্স নেব 5 জন। 5 জন বোলার, 2 জন কিপার, 7 জন, আদার্স নেব 4 জন। এতগুলো ঘটনা, এই 6টি ঘটনা কিন্তু ঘটবে। এখন আসো, 3 জন বোলার নিয়েছি, কয়জন থেকে? 5 জন ছিল আমার। 5 জন বোলার থেকে আমি 3 জন বোলার কি কতভাবে বাছাই করতে পারি? 5 জন বোলার থেকে 3 জন বোলার আমরা বাছাই করতে পারি 5C3 আকারে।
5 জন বোলার থেকে 3 জন বোলার আমরা বাছাই করতে পারি 5C3 আকারে। কিপার আছে কয়জন? একজন। কয়জন থেকে নিয়েছি? 2 জন থেকে নিয়েছি। তাহলে 2C1, 2 জন থেকে একজন কিপার আমরা 2C1 আকারে বাছাই করতে পারি। 7 জন কি নিয়েছি? অন্যান্য। কয়জন থেকে? 7 জন থেকে। তাহলে 7 জন থেকে আমাকে 7 জন বাছাই করতে হলে 7C7। মাঝখানে সবগুলোর গুণ চিহ্ন হবে, কারণ এটা পরস্পরের সাথে কিভাবে ডিপেন্ড করে। প্রথম ক্লাসে, বিন্যাসের প্রথম ক্লাসে দেখেছিলাম, স্বাধীন ঘটনা হয় তাহলে যোগ হবে, যদি পরাধীন ঘটনা অর্থাৎ একটি ঘটনা আরেকটির উপর ডিপেন্ড করে তাহলে গুণ হবে। এখানে সবগুলো গুণ হবে। ঠিক একইভাবে আমরা এখন এই ঘটনাটি কমপ্লিট করেছি। এখন এই ঘটনাটি 3 জন বোলার নিয়েছি 5C3, 5 জন থেকে 3 জন। 2 জন কিপার নিয়েছি কয়জন থেকে? 2 জন থেকে 2C2। 6 জন আদার্স নিয়েছি কয়জন থেকে? 7 জন থেকে 7C6। আদার্স ছিল 7 জন। ঠিক আছে। 5 জন বোলার থেকে 4 জন বোলার নিয়েছি 5C4 ইন্টু একজন কিপার নিয়েছি 2 জন থেকে একজন কিপার 2C1। আদার্স নিয়েছি 7 জন থেকে 6 জন 7C6। এই ঘটনায় কত হবে? 5C4 2C2 7C5। আমার এই ঘটনাটি বাদ আছে। নিয়েছি 5 জন বোলার কয়জন থেকে? 5 জন। আমি উপরে লিখে দিচ্ছি 5C5 ইন্টু একজন কিপার 2C1 ইন্টু 5 জন আদার্স 7C5। আর কি আছে? 5C5 ইন্টু 2C2 ইন্টু 7C4। এই যে 6টি ঘটনা আছে, এই 6টি ঘটনার প্রত্যেকটি ক্যালকুলেটরের সাহায্যে মান বের করব, সেই মানগুলো আমরা যোগ করে দেব। প্রথমে যদি এটাকে আমরা মান বের করি, 5C5 সমান হবে 1 ইন্টু 2C1 সমান হবে 2 ইন্টু 7C5 সমান হবে 21। দ্যাট মিনস এটি হবে 42। এই ঘটনা যদি দেখি, 5C5 সমান হবে 1, 2C2 সমান হবে 1, 7C4 সমান হবে 35, ইকুয়াল টু হবে 35। 5C3 হবে 10 ইন্টু 2C1 সমান হবে 2 ইন্টু 7C7 সমান হবে 1, দ্যাট মিনস হবে 20। 5C3 সমান হবে 10 ইন্টু 2C2 সমান হবে 1 ইন্টু 7C6 সমান হবে 70, দ্যাট মিনস হবে 70। 5C4 সমান হবে 5 ইন্টু 2C1 সমান হবে 2 ইন্টু 7C6 7, দ্যাট মিনস হবে 70। 5C4 সমান হবে 5 ইন্টু 2C2 সমান হবে 1 ইন্টু 7C5 সমান হবে 21, দ্যাট মিনস 105। এই ফলাফলগুলো ক্যালকুলেটরের মাধ্যমে বসিয়ে দেবো, ক্যালকুলেটর অপারেট করে বসিয়ে দেব। এখন এই যে সংখ্যাগুলো পেয়েছি, অর্থাৎ প্রথম ঘটনা থেকে 42 ভাবে দল গঠন করা যাবে, দ্বিতীয় ঘটনা থেকে 35 ভাবে দল গঠন করা যাবে। এইভাবে এই সবগুলো ফলাফল যোগ করে দিই, তাহলে মোট দল গঠন করার উপায় পাবো। মোট দল গঠন করা যায় সমান হবে 42 প্লাস 35 প্লাস 20 প্লাস 70 প্লাস 70 প্লাস 105। That means 342।
এটি আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি আমি আমার মতো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা বইতে যেভাবে করা আছে লেখাটা ঠিক সেইভাবে লিখবে। আমি লেখাটা কিন্তু লিখে দেখাইনি, মুখে বলেছি। ভাষাগুলো, লেখার ভাষাগুলো বই থেকে তোমরা দেখে নেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।